ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা পড়ব কেএমএনও4। তো দেখো, কেএমএনও4 পড়তে গেলে ফার্স্ট তোমাকে তিনটে কম্পাউন্ড সম্বন্ধে আগে ধারণা রাখতে হবে। একটা হচ্ছে কেএমএনও4, আর একটা K2MnO4, আর একটা MnO2। তো ফার্স্ট আমরা একটু দেখে নিই এদের জারণ সংখ্যা কত। কেএমএনও4 নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে K2MnO4 নাম কি? পটাশিয়াম ম্যাঙ্গানেট। এটা শুধু ম্যাঙ্গানেট আর এটা পারম্যাঙ্গানেট। আর একটা যৌগ সম্বন্ধে ধারণা লাভ করতে হবে, সেটা হচ্ছে MnO2। সবার দেখো জারণ সংখ্যাটা একটু আমরা ক্যালকুলেট করে নিই। MnO2তে কত হবে? +4 অবশ্যই। K2MnO4-এতে +6, নিশ্চয়ই জারণ সংখ্যা বের করা সবাই শিখে গেছি। আর এটা +7। তো এই তিনটে যৌগতেই কিন্তু আমাদের শুধু পরিবর্তিত হবে কেএমএনও4-এ। তো ফার্স্ট দেখো আমরা কি করব, কালার একটু বলে নিই। এটা হচ্ছে বেগুনি, বেগুনি, এটা সবুজ। তো দুটোর গঠন কেমন? কেএমএনও4 থেকে আমরা পটাশিয়ামটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? MnO4-। এটাকে বলা হয় পারম্যাঙ্গানেট আয়ন। এর গঠন কেমন হবে? ম্যাঙ্গানিজের সাথে 4টে অক্সিজেন। তো কেমন হবে গঠন? না চতুস্তলকীয়। ডবল বন্ডও একটা দিয়ে দিই, এখানে একটা ডবল বন্ডও, আর একটা ডবল বন্ডও, একটা সিঙ্গেল বন্ডও। যেটা একটা সিঙ্গেল মাইনাস আছে, তো যেটা সিঙ্গেল বন্ড করব সেটাকে মাইনাস করব। ওকে, এটা হচ্ছে MnO4-। এবার যদি MnO4 এখান থেকে যদি করি তাহলে MnO4 কি আসবে? MnO4 দুটো মাইনাস। তাহলে এর স্ট্রাকচার একদম সেম করব, শুধু এখানে একটা অক্সিজেন মাইনাস ছিল, এখানে কি হবে? দুটো অক্সিজেন মাইনাস। তো করে দিই, Mn ডবল বন্ডও, সিঙ্গেল বন্ডও, ডবল বন্ডও, সিঙ্গেল বন্ড ও। যেটা ইচ্ছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটার কালার কি বললাম? বেগুনি, আর এটা হচ্ছে সবুজ। তো আমরা দেখব যে কেএমএনও4 আমরা কি করে প্রস্তুত করব। কেএমএনও4 প্রস্তুত করতে গেলে আমার ফার্স্ট আগে তৈরি করতে হবে MnO4 বা K2MnO4। তো চলো আমরা দেখি কিভাবে কেএমএনও4 তৈরি করা হয়। তো কেএমএনও4 তৈরি করা হয় একটা আকরিক থেকে, তার নাম হচ্ছে পাইরোলুসাইট। পাইরোলুসাইট। তো পাইরোলুসাইটের আকরিকের সংকেত কি বললাম? ওই যে তিনটে ফার্স্ট কম্পাউন্ড আমরা লিখলাম, এদের দিয়েই কিন্তু বেশিরভাগ রিয়াকশান আমরা করব, সেই জন্য ওগুলোকে আগে একটু ক্লিয়ার করে দিলাম। তো MnO2, তো MnO2 থেকে কি বললাম আগে? আমরা ফার্স্ট আগে কি তৈরি করব? K2MnO4। নেক্সট K2MnO4-কে জারণ করব, দিয়ে তৈরি করব KMnO4। তো MnO2-কে দেখো কি করা হয়, বায়ুর সংস্পর্শে MnO2-কে বায়ুর উপস্থিতিতে KOH সহ উত্তপ্ত করা হয়। যদি বিক্রিয়া করাই তাহলে দেখো ফার্স্ট কি বললাম, MnO2 থেকে আগে কী তৈরি করব? K2MnO4। তাহলে এখান থেকে উৎপন্ন হবে K2MnO4। আর কি উৎপন্ন হবে? দেখো কি পড়ে আছে, এখানে পড়ে আছে পটাশিয়াম চলে গেছে, Mn চলে গেছে, অক্সিজেন চলে গেছে। কী পড়ে আছে? শুধু হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কার সাথে যুক্ত হবে? অবশ্যই জলের সাথে। তো বিক্রিয়া এখানে আরেকটা বিক্রিয়া করে দেওয়া আছে পটাশিয়াম নাইট্রেট সহযোগে, KOH আর পটাশিয়াম নাইট্রেট। তো সেটা না করলেও হবে, শুধু একটা করে রেখো তোমরা, তাহলেই হয়ে যাবে। তাহলে K2MnO4 উৎপন্ন হয়ে গেছে। এবার K2MnO4-এ কী বলেছিলাম? জারণ সংখ্যা কত? +6। তাহলে আমাকে কোথায় যেতে হবে? KMnO4 জারণ সংখ্যা কত? +7। তো K2MnO4 থেকে যদি আমরা KMnO4 যেতে যাই তাহলে একে আমার জারণ করতে হবে। তো জারণ এখানে করা হয় ক্লোরিন দিয়ে। ক্লোরিনের বিক্রিয়াটা সব থেকে ইজি। K2MnO4 কি করব? একে ক্লোরিন দেব। ক্লোরিন দিলে কি হবে? এটা কত আছে? +6, উৎপন্ন হবে KMnO4। তো ক্লোরিন এখানে কার সাথে যুক্ত হবে? অবশ্যই পটাশিয়াম এখান থেকে যেটা একটা বেরিয়েছে তার সাথে। তো উৎপন্ন হবে এখানে KCl। এই বিক্রিয়া ওজন দিয়েও করা যেতে পারে। K2MnO4, এই দুটো বিক্রিয়া করে রেখো।
কার্বন ডাইঅক্সাইড এটা না করলেও হবে, আর করতে পারলে ভালো। K2MnO4 প্লাস ওজন প্লাস এখানে জল কিন্তু এ পাশে দিতে হবে। তো কেন জল দিতে হবে একটু ব্যাখ্যা করে দিই। K2MnO4 থেকে কি উৎপন্ন হবে? KMnO4 আর ওজন নিজে উৎপন্ন করবে অক্সিজেন প্লাস। এবার দেখো এখানে হাইড্রোজেন আছে, জলটা এ পাশে দিয়েছি, তাহলে ওই পাশে কী উৎপন্ন হবে? OH মাইনাস। তাহলে এখানে আছে পটাশিয়াম, এখান থেকে উৎপন্ন হবে KOH। ঠিক আছে, কি করে বুঝলাম দেখো, এদিকে তো আমি জল দিয়েছি, তাহলে ওদিকে দেবো KOH। কেন? এখান থেকে একটা পটাশিয়াম বেরোবে, আর এখানে যে জল থেকে যে হাইড্রোজেনগুলো তার কি হবে? এখানে শুধু হাইড্রোজেন ছিল, সেটাকে জল করে দিয়েছি, কিন্তু এই পাশে জল দিয়েছি, তাহলে ও পাশে হাইড্রোজেন হিসাবে তাহলে কি দেবো? OH মাইনাস। তো OH মাইনাসের জন্য আমরা দিলাম KOH। তো এই গেল আমার KMnO4 এর প্রস্তুতি। নেক্সট আমরা দেখব KMnO4 এর একটা ভাইটাল বিক্রিয়া আছে, সেটাকে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস ক্লাস 11 তোমরা করেছো অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া কখন হয়? যখন কোনো একটা মৌল তার একাধিক জারণ স্তরের মধ্যবর্তী কোনো একটা জারণ স্তরে অবস্থান করে এবং সেখান থেকে একই সাথে সে জারিত হবে, একই সাথে বিজারিত হবে। তো অসমঞ্জস বিক্রিয়া দেখো, তিনটে কম্পাউন্ডই এখানে আমরা লিখে রাখি K2MnO4। এই তিনটে দিয়েই সবসময় আমার ট্রান্সফার হবে, সব সময়। এদের মধ্যে যদি ট্রান্সফার কিছু হয় তাহলে এই তিনটেতে ট্রান্সফার হবে সবসময়। তাহলে এখানে কি আছে? MnO2, K2MnO4, KMnO4 আর K2MnO4। তো দেখো এর জারণ সংখ্যা কত? +6, এর +7, আর এটা +4। তাহলে এবার তুমি বলো ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া কার হবে? KMnO4 এর হবে না K2MnO4 এর হবে? এই তিনটের মধ্যে এ যেহেতু সর্বোচ্চ জারণ স্তরে আছে, নিজে তো আর জারিত হতে পারবে না, সুতরাং এর ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে না। এখানটা কিন্তু অনেকেই ভুল হয়, যে যখনই আমার আম্লিক মাধ্যমে রিয়াকশান দেয়, যে আম্লিক মাধ্যমে কাকে অ্যাসিড দিলে সে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করবে, বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া লেখার সময়ও কেউ কেউ ভুল করে, যে KMnO4 দেবো না K2MnO4 দেবো, সেটা মাথায় থাকে না। তাহলে কি করে মাথায় রাখবো? KMnO4 +7, তাহলে ওর তো আর জারিত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যদি আমি K2MnO4 দিই, তাহলে এ আছে +6, তাহলে ওখান থেকে ও নিজে বিজারিতও হতে পারবে, আবার জারিতও হতে পারবে। তো অ্যাসিড মাধ্যমে যদি আমরা বিক্রিয়া করাই, তো এখানে আয়নীয় অবস্থায় লিখতে হবে। MnO4 কি লিখবো? 2- H+ যদি দিই, তাহলে দেখো কি উৎপন্ন হবে। এবার একটু ভালো করে দেখো, MnO4 থেকে উৎপন্ন হবে দুটো যৌগ। MnO4 2- দিয়েছি, তাহলে MnO4 মাইনাসও হবে আর MnO2 হবে। তো MnO4 মাইনাসও হবে প্লাস MnO2ও হবে। এখানে H+ আছে, তো H+ যেহেতু লিখেছি, তাহলে এখানে লিখব জল। ওকে, দেখো কি করে হলো। এটা হচ্ছে +6, এটা +7, আর এটা +4। তাহলে এখানে জারিত হয়েছে আর এখানে বিজারিত হয়েছে। তাহলে এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর একটা এবার বিক্রিয়াতে চলে আসি, তাপের প্রভাব। তাপের প্রভাব কার তাপের প্রভাব? না KMnO4 এর তাপের প্রভাব। তো KMnO4-কে যদি আমরা তাপ দিই, তাহলে কি উৎপন্ন হবে? সেই ডাইক্রোমেটের মতোই একদম উৎপন্ন হবে। ডাইক্রোমেটে কি কি উৎপন্ন হয়েছিল? ক্রোমেট আর Cr2O3 আর অক্সিজেন। এখানেও ঠিক তাই উৎপন্ন হবে, মানে একই রকমভাবে উৎপন্ন হবে। KMnO4, তাহলে কি উৎপন্ন হবে? KMnO4 যেহেতু আছে, তাহলে এই দুটো উৎপন্ন হবে। তাহলে KMnO4 আমি নিয়েছি, তাহলে উৎপন্ন হবে K2MnO4 প্লাস MnO2 প্লাস অক্সিজেন। তো ডাইক্রোমেট আর পারম্যাঙ্গানেট দুটোর হিটিং এফেক্ট কিন্তু এক সঙ্গে সঙ্গে পড়বে। ওটাও যেমনভাবে পড়বে, এটাও তেমনিভাবে পড়বে। ডাইক্রোমেটের বেলায় কি উৎপন্ন হয়েছিল? K2Cr2O7 এর বেলায় কি উৎপন্ন হয়েছিল তাপ দিলে? K2Cr O4 মানে ক্রোমেট, আর উৎপন্ন হয়েছিল Cr2O3, আর উৎপন্ন হয়েছিল অক্সিজেন।
তো এই দুটো থেকেই একে প্রস্তুত করা হয়েছিল, সেই জন্য এইভাবে পড়লে তোমার ব্যাপারটা মনে থাকবে, দুটোরই হিটিং এফেক্ট একসঙ্গে মনে রাখবে, তাহলে প্রবলেম হবে না। দেখো KMnO4কে তাপ দিলে কিন্তু কিন্তু ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে না, যেহেতু KMnO4-এ ম্যাঙ্গানিজ +7 অবস্থায় আছে। এবার যাই KMnO4-এর সব থেকে ভাইটাল জায়গা, সেটা হচ্ছে তিনটে যে মাধ্যম থাকে। আমরা যখন ডাইক্রোমেট পড়েছিলাম তখন শুধুমাত্র একটা মাধ্যমেই তার বিক্রিয়া পড়েছিলাম, সেটা কি মাধ্যম? অ্যাসিড মাধ্যম। এখানে তিনটে মাধ্যমে আমাদের বিক্রিয়া পড়তে হবে। একটা অ্যাসিড, ক্ষার আর পশম। একদম ভালো করে মনে রাখতে হবে। MnO4 মাইনাস অ্যাসিড মাধ্যমে সবসময় উৎপন্ন করবে Mn2+। ওকে, নেক্সট MnO4 মাইনাস যদি ক্ষারীয় মাধ্যম দিই তাহলে উৎপন্ন করবে MnO4 মানে ম্যাঙ্গানেট। আর MnO4-কে যদি আমরা প্রশম মাধ্যমে দিই, প্রশম বা মৃদু ক্ষারীয় বলা হয় একে, প্রশম বা মৃদু ক্ষারীয়। কেন মৃদু ক্ষারীয় বলা হয়? তাই রিয়াকশান যখন করব তখন বুঝতে পারবে যে এই প্রশম মাধ্যমে যখন বিক্রিয়া হয় তখন ডান পাশে উৎপন্ন হয় OH-, সেই জন্য বলা হয় মৃদু ক্ষারীয় বা প্রশম। তো এই সময় উৎপন্ন হবে MnO2। তো তিনটে যৌগ তো আছেই, তো KMnO4 থেকে উৎপন্ন হবে MnO4 MnO4 থেকে MnO2, আর সঙ্গে একটা এক্সট্রা আসলো, সেটা হচ্ছে Mn2+। তো KMnO4-এর সব থেকে বেশি রিয়াকশান আমরা দেখতে পাবো আম্লিক মাধ্যমে, সুতরাং Mn2+টাও একটা ভাইটাল। তো এই কটা জিনিস উৎপন্ন হবে। এবার এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমার তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন করতে দেয়। তো এর KMnO4-এর আণবিক ওজন কত? 158 বের করে দেখবে। এবার কি করে করব? আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মাধ্যমে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা দিয়ে, আরেকটা করতে পারি জারণ সংখ্যা দিয়ে। KMnO4-এর এখানে দেখো জারণ সংখ্যা কত? +7। এখানে কত হয়েছে? +2। তার জারণ সংখ্যার পরিবর্তন কত? +5। তাহলে এর তুল্যাঙ্ক ভার কী করে বের করব? 158/5। যদি ক্ষারীয় মাধ্যমে দেয় +7, এখানে +6, তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে? 158/1। যদি প্রশম মাধ্যমে দেয় +7 +4, তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে? 158/3। ওকে, ক্লিয়ার? তিনটে মানে কি একদম মনে রাখতেই হবে। আম্লিক মাধ্যমে বলো, আম্লিক মাধ্যমে উৎপন্ন হবে Mn2+, ক্ষারীয় মাধ্যমে উৎপন্ন হবে MnO4 আর প্রশম মাধ্যমে উৎপন্ন হবে MnO2। যদি এটা মনে রাখো তাহলে তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। এবার যাই এদের রাসায়নিক ধর্ম। এদের বলতে অবশ্যই KMnO4। রাসায়নিক ধর্ম একদম সহজ, জাস্ট লাইক ডাইক্রোমেট। একবার মনে করো ডাইক্রোমেট, যদি তুমি ভিডিও দেখে থাকো তাহলে একবার মনে করার চেষ্টা করো। Fe2+, KMnO4 কি? একজন জারক। তিনটে মাধ্যমেও জারক হিসাবে কাজ করবে। Fe2+কেও কি উৎপন্ন করবে? Fe2+ থেকে Fe3+, NO2- থেকে NO3-, SO3 সালফাইড থেকে SO4-, আয়োডাইড থেকে I2। সব কিন্তু ফার্স্ট আমরা কি পড়ছি? অ্যাসিড মাধ্যমে। তো বিক্রিয়া সবই অ্যাসিড মাধ্যমে পড়বো, শুধু একটা বিক্রিয়া করে রাখবো, যেটা হচ্ছে ওর প্রশম মাধ্যমের বিক্রিয়া। তো এই I- থেকে I2, এইটা একটু খেয়াল রেখো। I- থেকে I2 নর্মাল ডাইক্রোমেটের মধ্যেই এর হচ্ছে। তো একদম যা ডাইক্রোমেটের ছিল সেই বিক্রিয়া একই রকম KMnO4-এরও হবে। কেন? ডাইক্রোমেটও একটা জারক, KMnO4-ও হচ্ছে একটা জারক।
তাহলে একই রকমভাবে বিক্রিয়া করব। তো একটা বিক্রিয়া আমি দেখিয়ে দিই, যদি অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করি Fe2+ দিয়ে, আর একটা ভাইটাল বিক্রিয়া সেটা হচ্ছে অক্সালেট C2O4 2-, C2O4 2-। অক্সালেট নিশ্চয়ই তোমরা জানোই, অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে C2O4 2-। অক্সালেট থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। তো যে কোনো একটা বিক্রিয়া এর যদি দেয় সেটার আণবিক আকার বা আয়নীয় আকার যে কোনো আকারে আমরা করতে পারবো। দেখো আগে আমরা কি করি, আয়নীয় আকারে করি। তো আয়নীয় আকার মনে করো Fe2+ দিয়েছে, তো আমার কি লিখবো এখানে, MnO4- প্লাস Fe2+ প্লাস H+। কিসের বিক্রিয়া করছি, অ্যাসিড মাধ্যমে। তো অ্যাসিড মাধ্যমে সবসময় H+ হিসাবে কি অ্যাসিড নেব, অবশ্যই H2SO4। কেন H2SO4? কারণ দেখো HCl এর ক্ষেত্রে আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ HCl এর যে ক্লোরাইড Cl-, তাহলে Cl- থেকে থাকলেও কি করে দেবে, Cl2। তাহলে ওই যে অ্যাসিডটা নেব সে শুধু মাধ্যম হিসাবে কাজ করবে না, সে জারক বিজারক বিক্রিয়াতে অংশগ্রহণ করে নেবে। সেই জন্য HCl-কে কিন্তু আমরা এই বিক্রিয়াতে অ্যাসিড মাধ্যম হিসাবে নিই না। নিই কাকে, H2SO4-কে। H2SO4-কে নিলে কি হবে, H2SO4-এর তো আর জ্বালানো সম্ভব নয়। কেন, এর +6, সালফারের সর্বোচ্চ জ্বালানো সংখ্যা হচ্ছে +6। তাহলে H2SO4 যেহেতু আর জ্বালানো সম্ভব নয়, সেই জন্য KMnO4 H2SO4-কে জারিত করতে পারে না। কিন্তু যদি আমরা Cl- কে নিই, অর্থাৎ HCl-কে যদি নিই, তাহলে এখান থেকে উৎপন্ন করে দেয় Cl2। তো একটা কথা আছে যে Fe2+, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে, যে মোর সল্টে Fe2+ এর পরিমাণ আমাদের নির্ণয় করতে দেয়। তাহলে আমরা কি করে নির্ণয় করি, এই যে কনিক্যাল ফ্লাক্স এর মধ্যে নেওয়া হয় মোর সল্ট, আর ওপর বুরেট থেকে আমরা ফেলি, বুরেট থেকে আমরা কি ফেলি, KMnO4। তো KMnO4 কতটা লেগেছে সেটা আমার মাপতে হয়। তাহলে KMnO4 Fe2+ এর জারণের জন্যই শুধু যদি ব্যবহৃত হয়, তাহলে KMnO4 এর মানটা আমরা পিওরলি পাবো। কিন্তু যে অ্যাসিড নিয়েছি তার জারণেও যদি KMnO4 ইউজ হয়ে যায়, তাহলে কি আমি কতটা Fe2+কে KMnO4 প্রশমিত করলো সেটা কি বুঝতে পারবো? আরেকবার ভালো করে বোঝো। আমার Fe2+ একটা এখানে সলিউশন নিয়েছি, Fe2+ কতটা আছে, এর মধ্যে Fe2+ কপিস আছে বা কি পরিমাণে আছে সেটা বের করব কি দিয়ে, KMnO4 দিয়ে। তো মনে করো এখানে 100টা আমার Fe2+ আছে, ওপর থেকে এবার KMnO4 ফেলছি। এই 100টা Fe2+কে প্রশমিত করতে মনে করো 500টা আমার KMnO4 লাগে। তো শুধু যদি Fe2+ থাকতো তাহলে তাকে জারিত করতেই আমার 500 পিস লাগবে। কিন্তু যদি এখানে যে অ্যাসিড আমি ব্যবহার করলাম সেও যদি এই KMnO4 দ্বারা জারিত হয়, তাহলে এই অ্যাসিডকে জারণ করার জন্যও প্লাস দেখা গেল 100টা KMnO4 লাগলো। তাহলে আমি রেজাল্টে কী পাবো, আমার KMnO4 লেগেছে 600টা। তো সেটা Fe2+ এর জারণের জন্য নিশ্চয়ই লাগেনি। সুতরাং আমরা যদি এখানে এমন অ্যাসিড ইউজ করি যার জারণ সম্ভব নয়, তাহলে এই 100টার আর প্রয়োজন হবে না, শুধুমাত্র Fe2+কেই KMnO4 জারিত করবে। কিন্তু যদি HCl নিয়ে নিই, তাহলে HCl-কেও জারিত করবে, আবার Fe2+কেও জারিত করবে। তাহলে KMnO4 দু কাজে ব্যবহার হয়ে যাচ্ছে। সেই জন্য KMnO4-এর এক্স্যাক্ট মান আমরা পাবো না, সেই জন্য Fe2+-এরও এক্স্যাক্ট মান আমরা নির্ণয় করতে পারবো না। সেই জন্য আয়তন মাত্রিক বিশ্লেষণ, ওটাকে বলা হয় আয়তন মাত্রিক বিশ্লেষণ। তো আয়তন মাত্রিক বিশ্লেষণে কিন্তু আমার মাধ্যম হিসাবে আমরা শুধুমাত্র H2SO4-ই ইউজ করি, আমরা HCl-কে ব্যবহার করতে পারবো না। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন HCl আমরা ব্যবহার করতে পারবো না। তো দেখো এবার কি হবে বিক্রিয়া, এবার বিক্রিয়া চলে আসি। কি হবে, অ্যাসিড মাধ্যমের বিক্রিয়া যেহেতু, তাহলে MnO4 থেকে উৎপন্ন হবে সবসময় Mn2+, আর Fe2+ থেকে উৎপন্ন হবে কি বলেছি, Fe3+। তুমি যে কোনো একটা রিঅ্যাকশান নিয়ে এই বিক্রিয়া করতে পারো একদম সেমভাবে। Fe3+ আর H+ থেকে উৎপন্ন হবে অবশ্যই H2O। তো ব্যালেন্স ইচ্ছাগুলো করে দিতে পারো তুমি। এবার দেখো যদি এটাকে আমার আণবিক আকারে করতে দেয়, তাহলে অবশ্যই এখানে লিখবো আমি KMnO4। Fe2+-এর জায়গায় যে কোনো একটা সল্ট লিখতে পারো তুমি, মনে করো FeSO4 লিখলাম, ফেরাস সালফেট প্লাস H2SO4। তাহলে ম্যাঙ্গানিজের এখানে কি আয়ন উৎপন্ন হবে, এখানে
ক্যাটায়ন হিসাবে আমার Mn2+ তো উৎপন্ন হবেই। অ্যানায়ন কি আছে এখানে? অ্যানায়ন হিসাবে কি আছে? সালফেট। সালফেট, তাহলে কি উৎপন্ন হবে? MnSO4। Fe3+, এরও অ্যানায়ন চাই, তো অ্যানায়ন হিসাবে কে আসবে? সালফেট, তাহলে লিখবো Fe2SO4 প্লাস। দেখো এখানে আয়নীয় আকারে লিখেছিলাম বলে এখানে পটাশিয়াম লিখিনি, সেই জন্য এখানেও পটাশিয়াম লিখিনি, কিন্তু এখানে পটাশিয়াম আছে, তো পটাশিয়ামও একটা ক্যাটায়ন, তার জন্য অ্যানায়ন কাকে দেবো? অবশ্যই সালফেটকেই দিতে হবে। তাহলে এখানে লিখবো আমরা K2SO4 প্লাস H2। ক্লিয়ার? তাহলে এগুলো তো একদম আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। যেহেতু ডাইক্রোমেটের ভিডিও তুমি যদি দেখে থাকো তাহলে ওখানেও পড়েছো, এখানেও পড়েছো, ক্লোরিনে পড়েছো, ওজোনে পড়েছো, সব জায়গায় একদম সেমভাবে রিয়াকশানগুলো হয়েছে। তো কোনটা থেকে কি উৎপন্ন হয় সেটা নিশ্চয়ই তোমাদের এতদিনে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখব কি বললাম, এইটা মনে রাখতে I-I2 কিসে হয়েছে? এটা অ্যাসিড মাধ্যমে হয়েছে। I- থেকে I2, আমি ওই বিক্রিয়াটাও একবার করে দেখাচ্ছি। I- থেকে I2 এর বিক্রিয়া যদি আমার আম্লিক মাধ্যমে যায়, অ্যাসিড মাধ্যমে কি হবে? MnO4- প্লাস H প্লাস I- থেকে উৎপন্ন করব আমরা, MnO4- তাহলে উৎপন্ন হবে Mn2+ প্লাস I- থেকে উৎপন্ন হবে I2, আর H প্লাসের জন্য উৎপন্ন হবে H2O। এবার এই বিক্রিয়ায় যদি আমরা প্রসম মাধ্যমে করি, প্রসম মাধ্যমে খেয়াল করব, তাহলে MnO4- থেকে উৎপন্ন হবে, এখানে কি দেবো এবার? H2O প্লাস I-। তো প্রসম মাধ্যমে যেহেতু জল দিই, তাহলে এখানে উৎপন্ন হবে MnO2 প্লাস আয়োডাইড তখন উৎপন্ন করে আয়োডেট IO3-। আর এখানে জল যেহেতু এ পাশে, তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমার লাগবে OH-। ওকে, এবার যদি এটাকে আণবিক আকারে তুমি করতে চাও, করে ফেলতে পারো, তাহলে লিখবো KMnO4 প্লাস H2O প্লাস Ki, তীর চিহ্ন দিলাম, উৎপন্ন হবে MnO2। এখানে ক্যাটায়ন কে দেবো? পটাশিয়াম দিয়েছি, তাহলে এখানেও পটাশিয়াম KiO3, এখানেও ক্যাটায়ন দেবো পটাশিয়াম, তাহলে উৎপন্ন হবে KOH। ওকে, যে কোনো মাধ্যমে তুমি রিয়াকশান করতে পারো। তো এই ছিল KMnO4-এর সব থেকে ভাইটাল বিক্রিয়া এটা। তো দেখো KMnO4-এর একটা বিক্রিয়া হচ্ছে, যদি ম্যাঙ্গানেটকে আমরা MnO4- যদি হাইড্রোজেন পারক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইডের সাথে বিক্রিয়া করবো। হাইড্রোজেন পারক্সাইড একবার ডাইক্রোমেটের বেলায় মনে করো, হাইড্রোজেন পারক্সাইড থেকে কি উৎপন্ন করেছিল? CrO5 সে নীল রঙের যৌগ। কিন্তু KMnO4-এর বেলায় কিন্তু আর সেটা উৎপন্ন হবে না, একদম নর্মাল বিক্রিয়া হবে। MnO4- থেকে কি উৎপন্ন হয়? অবশ্যই Mn2+ প্লাস H2O2 থেকে উৎপন্ন হবে অক্সিজেন, আর H প্লাসের জন্য উৎপন্ন হবে জল। তো এটা একদম নর্মাল বিক্রিয়া। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে KMnO4-এর কিছু ইন্টারেস্টিং ব্যবহার আছে। সেটা কি? KMnO4-কে আমরা সেই নীল ওষুধ, ছোটোবেলায় কেটে গেলে আমরা লাগাতাম নীল রঙের যে ওষুধ, তো KMnO4 কিন্তু একটা কি বলে ওটাকে? ডিসইনফেক্ট্যান্ট নয়, ওটা জীবাণুনাশক, মানে অ্যান্টিসেপটিক। তো অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা যায়, KMnO4-কে ডিসইনফেক্ট্যান্ট রূপেও ব্যবহার করা যায়। এবং KMnO4 সেই অর্গানিক কেমিস্ট্রিতে একটা রিয়াকশান পড়েছিলাম ক্লাস 11-এ, বায়ারের বিকারক, শীতল লঘু ক্ষারীয় KMnO4 দ্রবণকে আমরা বায়ারের বিকারক হিসাবে ব্যবহার করি অসম্পৃক্ততা বিচারের জন্য। যে এইটা CH2 ডবল বন্ড CH2 মনে আছে নিশ্চয়ই, ক্ষারীয় KMnO4-এর লঘু দ্রবণ প্লাস KOH ক্ষারীয় দ্রবণে, তাহলে কি হয়? এই ডবল বন্ডটা ভাঙে CH2OH। তো KMnO4-এর যে বেগুনি বর্ণ সেটা বর্ণহীন করে দেয় যদি কোনো যৌগের মধ্যে অসম্পৃক্ততা থাকে। তাহলে এখানেও এটা বায়ারের বিকারক, তো বায়ারের বিকারক প্রস্তুত করতেও কিন্তু আমার KMnO4 ব্যবহার করা হয়।
তো আরেকটু দেখবে KMnO4 কিছু ব্যবহার আছে, এগুলো দেখে নেবে। তো ব্যাস, এই ছিল আজকের KMnO4। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।